প্রায় 11 ঘন্টা পরও উদ্ধার হয়নি চট্টগ্রামের চকবাজারের রিকশা উল্টে নালায় পড়া শিশু সোহেলি। চৌশিক মেয়রের ঘটনাস্থল পরিদর্শন, বন্ধ উদ্ধার তৎপরতা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক আজ। আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে বৈঠকে অংশ নেবে প্রতিনিধি দল। দ্বিমত করার প্রস্তাবনাগুলো নিয়ে হবে আলোচনা। নানা বাহানায় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির। নির্বাচনের আগে হাসিনার বিচার ও সংস্কার চায় জামায়াত। ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে। পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশ কেন্দ্রিক, বললেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। শত্রুকে মিত্র করার উদাহরণ অনেক আছে। কুষ্টিয়া গৃহায়ণ কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম অবহেলার অভিযোগ। 9 বছরও প্লট বুঝে পাননি 173 জন। লোন করে আমরা অনেক কষ্ট করে টাকা জমা দিয়েছি, আর দাঁড়ে দাঁড়ে ঘুরছি, কিন্তু আমাদের প্লট বরাদ্দের জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না। হাইকোর্টের রায় দিয়েছে আমাদের বোঝাই দেওয়ার জন্য, সেটাও আমাদের বোঝাই দেয় না। লক্ষ্মীপুরে পৌর টোলের নামে চলছে চাঁদাবাজি, নিয়ন্ত্রণ করছে এক ব্যক্তি। ভোগান্তি পোহাচ্ছেন যান চালকরা। এবং গাজায় শিশুরা একবেলাও ঠিক মতো খাবার পাচ্ছে না। আল জাজিরার প্রতিবেদন, ইসরায়েলি হামলায় একই পরিবারের 10 জন সহ 15 প্রাণহানি। দেখছিলেন শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। মৌলভীবাজারের শহরশ্রী গ্রামের দুর্লভ নাগালিঙ্গন বৃক্ষে ফুটেছে শত শত ফুল। গাছটির নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ স্থানীয়রা। অনেকে ছুটে আসছেন দূর থেকেও। এ নিয়ে একটি প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। এবার চলে যাব বিস্তারিত সংবাদে। চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে শিশু সোহেলি নিখোঁজের 11 ঘন্টা পরও মেলেনি হদিস। এতে চরম উৎকণ্ঠায় স্বজন ও এলাকাবাসী। শুক্রবার রাত 8টার দিকে চকবাজার এলাকায় শিশুটি নালায় পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এক নারী কোলে বাচ্চা নিয়ে যাচ্ছিলেন। তাদের অটোরিকশা নালায় পড়ে উল্টে যায়। স্থানীয়রা চালক ও ওই নারী যাত্রীকে উদ্ধার করেন, তবে শিশুটি পানির তোড়ে ভেসে যায়। শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে ফায়ার সার্ভিস। রাতেই ঘটনাস্থলে যান চট্টগ্রাম সিটির মেয়র ডক্টর শাহাদাত হোসেন। বাস দেওয়া আছে পুরা ভিতর পর্যন্ত, এটাও সেফটি দেওয়া ছিল। কিছুদিন আগে যখন এই বড় গাড়ি ঢুকার পরে আপনার ময়লাগুলো যখন পরিষ্কার করেছে, তোরা বাসগুলো আবার দেয় নাই, এই জন্য আজকে দুর্ঘটনাটা ঘটলো। যেসব জায়গায় এখনো স্ল্যাব নেই সেখানে স্ল্যাব বসাতে হবে। যেসব ম্যানহোলে যেখানে ঢাকনা নেই, ঢাকনা দেওয়ার জন্য অলরেডি আমি 6 জন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, তার উপরে চিফ ইঞ্জিনিয়ার আছে, তাদেরকে দিয়ে অলরেডি আমরা কমিটি করে দিয়েছি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল এনসিপির বৈঠক আজ সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে হবে এ বৈঠক। শুক্রবার সন্ধ্যায় এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহিন এ তথ্য নিশ্চিত করেছেন। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এতে নেবে এনসিপির একটি প্রতিনিধি দল। বৈঠকে সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবনাগুলোর দ্বিমত করার প্রস্তাবনাগুলো নিয়ে হবে আলোচনা। বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে দেশবাসী উদ্বিগ্ন। বিএনপিকে পাশ কাটিয়ে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে, যাতে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে না পারে। এছাড়া গেল 17 বছর যারা গুম খুন করেছে তাদের রক্ষার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ আয়োজিত গুম হওয়া বিএনপি নেতাদের সন্ধানে যুব সমাবেশ উপস্থিত হয়ে এসব কথা বলেন তারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক পরিষদ আয়োজন করে বিগত সরকারের আমলে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী সহ অন্যান্য নেতাকর্মীদের সন্ধানে যুব সমাবেশ। এতে উপস্থিত হয়ে বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারকে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গুম হওয়া নেতাকর্মীরা কোথায় আছে তা জনগণের কাছে স্পষ্ট করার তাগিদ দেন। এই সরকারের কাছেও ইলিয়াস আলী চৌধুরী আলমদের গুমের বিষয়ে প্রতিবাদ করতে হবে, এইটা আমাদের ধারণা ছিল না। জনগণের কাছে স্পষ্ট করতে হবে যে গুম কমিশন যে গুম খুন করে দেশে যে মানবতা বিরোধী অপরাধ করেছে, যে অন্যায় অপরাধ করেছে, তাদের বিচার কতটুকু হলো। আর এই অন্তর্বর্তী সরকারের তৎপরতায় কিছু হবে না মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এই সরকারকে চাপ প্রয়োগ না করলে কোনো কাজ হয় না।
এইরকম যন্ত্রণা পৃথিবীতে যেন কোনো মানুষের জীবনে আর না আসে। সুতরাং সেই যন্ত্রণার অবসান ঘটাতে হলে এই সরকারের যে বর্তমান ঢিমেতালের তৎপরতা, এই তৎপরতার উপর নির্ভর করে বসে থাকতে হবে না। একই সমাবেশে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সরকারের কর্মকাণ্ডে দেশবাসী উদ্বিগ্ন, আর বিএনপি যাতে জনগণের ভোটে নির্বাচিত হতে না পারে সে কারণেই তাদের পাশ কাটিয়ে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এই সরকারের কাজ কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন, তারা কি চায় সেটাও আমরা বুঝি না। বিএনপিকে পাশ কাটানোর জন্য, যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে, মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। অভিযোগ করেন, গেল 17 বছর যারা গুম খুন করেছেন তাদের রক্ষার চেষ্টা চলছে, তাদেরকে কোনো না কোনো ভাবে রক্ষা করা হচ্ছে। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত ডেডলাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে বলে দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার সকালে লাকসাম উপজেলা ও পৌরসভার উদ্যোগে লাকসাম স্কুল মাঠে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে এ দাবি জানান তিনি। বলেন, জামায়াত নির্বাচনে যেতে চায়, তবে সেই নির্বাচন হতে হবে যথাযথ সংস্কারের মাধ্যমে। আগে রাষ্ট্রীয় সংস্কার ও ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করতে হবে। অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ নিয়ে স্পষ্ট ঘোষণা না দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহমুদ উদ্দিন খোকন। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি বলে মত জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস সহ কয়েকটি দল। শুক্রবার বিকেলে এক গোল টেবিল বৈঠকে এসব কথা তুলে ধরেন বক্তারা। এনআই নাহিদের রিপোর্ট। তথ্য কি আমাদের কাছে নাই? শুক্রবার বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার ভবনে বাংলাদেশ কংগ্রেস আয়োজন করে আগে কোন নির্বাচন, স্থানীয় নাকি জাতীয় বিষয়ক গোল টেবিল আলোচনা। আমরা কিন্তু এই সরকার এ সময় সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশন সংস্কারের কথা বলেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানান তিনি। নির্বাচন আমাদেরকে সময় করেই করতে হবে এবং এই নির্বাচন ব্যবস্থা যতদিন ঠিক না হচ্ছে কোনো সংস্কার করে লাভ নেই। অনুষ্ঠানে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জেএসডি সহ কয়েকটি দলের প্রতিনিধিরা অংশ নেন। রাষ্ট্র কাঠামোর সংস্কার করে দ্রুত স্থানীয় নির্বাচনের দাবি জানান তারা। নির্বাচনটি হওয়া উচিত সংবিধান সংস্কার সভার নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে। নিরপেক্ষ একটি গভর্নমেন্টের অধীনে এই সুযোগটা যদি দেওয়া হয় তাহলে মানুষের সেবা করে দেওয়ার একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হবে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব উদ্দিন খোকন জাতীয় নির্বাচনের তারিখ স্পষ্ট না করায় সরকারের সমালোচনা করেন। কোন নির্বাচনই আমার সামনে দেখতেছি না। উনি একবার বললেন ডিসেম্বরে নির্বাচন, আবার বললেন যে ডিসেম্বর জুন নির্বাচন, দ্বিতীয় ঘোষণা কত ঘোষণা ছিল ডিসেম্বর নির্বাচন। এত কথাবার্তা আলোচনার পর জাতীয় ঐক্যমত্য কমিশন, এই কমিশন সেই কমিশন, অনেক কমিশন পরও কিন্তু স্পষ্ট হলো না। অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শরিয়া আইন অনুসারে নির্বাচনের দাবি জানানো হয়। মনে হবে যে এরা সঠিক নির্বাচন করতে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দ্রুত 6 দফা বাস্তবায়নের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার রাজধানী সহ সারা দেশে তারা এই কর্মসূচি পালন করে। কারিগরি শিক্ষাক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলে পরবর্তীতে রাজপথ ও রেলপথ অবরোধের মতো কর্মসূচিরও হুঁশিয়ারি দেয় তারা। সাবরিনা মজুমদারের সহায়তায় তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। দ্রুত 6 দফা বাস্তবায়নের দাবিতে শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল ও বিক্ষোভ করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় কারিগরি শিক্ষাক্ষেত্রে বৈষম্য না কাটলে সড়ক ও রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন কারিগরি শিক্ষা আন্দোলনের নেতারা। আমাদের লক্ষ লক্ষ ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য একটি মাত্র ডুয়েট উচ্চশিক্ষার সুযোগ নেই।
আমাদের দাবি বাস্তবায়ন না হলে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সকল পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সম্মিলিতভাবে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। একই দাবিতে রাজশাহীতেও কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে ক্যাম্পাস থেকে গণমিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে সমাবেশে মিলিত হয় শিক্ষার্থীরা। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি পালন করে যাব। বিক্ষোভ মিছিল করে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও। মিছিলটি নগরীর খোজারখোলা কাজিরবাজার ব্রিজ হয়ে জিতু মিয়ার পয়েন্টে গিয়ে শেষ হয়। অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ক্রাফটদের মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বরিশালেও। এদিকে বগুড়াতেও কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জুমার নামাজের পর ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের শেরপুর সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এই হামলার তীব্র এবং নিন্দা প্রতিবাদ জানিয়ে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের আজকের এই কর্মসূচি। এছাড়াও রংপুর, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। দূতাবাসের সীমাবদ্ধতা থাকলেও প্রবাসীদের সমস্যা সবার আগে সমাধান করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শুক্রবার সকালে ফরেন সার্ভিস ডের অনুষ্ঠানে তিনি কথা বলেন। রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান অঞ্চলের নতুন বাস্তবতা নিয়ে কথা বলেন উপদেষ্টা। বলেন, যুদ্ধ শেষ হলেও সেখানে শান্তি নিশ্চিত করা কঠিন হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে দেশটির প্রতিনিধির সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ফরেন সার্ভিস ডে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজন করা হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 5 আগস্টের পর কাজের ধরনে আমূল পরিবর্তন হয়েছে দাবি করে পররাষ্ট্র উপদেষ্টা দূতাবাসে প্রবাসীদের সমস্যা সমাধানের তাগিদ দেন। সেই কাজের ধরন আমূল পরিবর্তন হয়েছে, বিশেষ করে বর্তমানে যে অর্থনৈতিক ক্ষেত্রে যেই সমস্ত পৃথিবী জুড়ে যেই পরিবর্তন সূচিত হয়েছে, সেখানে আমাদের আসলে খুব সচেতনভাবে আমাদের কাজ নিয়ে এগোতে হবে। তো আমি আশা করব যে আমার যে সহকর্মীরা এখন চাকরিতে আছে তারা এটা হৃদয়ঙ্গম করবেন এবং তারা যথাযথভাবে নিজেদেরকে প্রস্তুত করবেন এবং কর্মপদ্ধতি গ্রহণ করবেন। পরে সাংবাদিকদের প্রশ্ন জবাবে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নিয়ে কথা বলেন উপদেষ্টা। ট্যাক্স যেটা ট্যারিফের প্রসঙ্গ উঠেছে এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে, এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো যেই দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এখানে। এ সময় তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কথা বলেন। যুদ্ধ শেষ হলেও সেখানে শান্তি আনা কঠিন হবে বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, আরাকান অঞ্চলের নতুন বাস্তবতায় কূটনৈতিক ডায়ালগ কঠিন হয়ে পড়েছে। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আচরণ করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে, কাজে এই ডিফিকাল্ট সিচুয়েশন। আর তাদেরকে আরেকটা কথা আমি বলেছি যে দেয়ার উইল বি এ টাইম যখন হয়তো এই সমস্যাটা স্থিতি আসবে এবং একটা সমাধানের দিকে যাবে, তখন আমাদের যে বন্ধুরাষ্ট্র আছে এবং শক্তিশালী রাষ্ট্র যারা আছে তারা চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে, যে রোহিঙ্গাদের মানবিকভাবে বিবেচনা করতে হবে এবং তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে বাংলাদেশকে জড়িয়ে মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে লিখিত প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। গতকালই একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য একটি যৌথ সংকল্প প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠকের বিষয়ে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কথা বলে। এতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে আকাশ ও নৌপথে সরাসরি যোগাযোগ স্থাপনে দুদেশ আগ্রহী। ইউসুফ ভুইয়ার রিপোর্ট। বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুদেশের মধ্যকার সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। গেল বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠকের বিষয়ে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কথা বলে।
শুক্রবার পাকিস্তানের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে উভয় দেশ রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত ও কৌশলগত সহযোগিতা সহ নানা বিষয়ে বিস্তারিত মত বিনিময় হয়। পাশাপাশি দুদেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের আকাঙ্ক্ষার উপর জোর দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তান তাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ মৎস্য ও সামুদ্রিক বিষয়ে কারিগরি প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বৈঠকে দুপক্ষ করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি নৌযান চলাচল শুরুর বিষয়টিকে স্বাগত জানায়। সরাসরি আবার আকাশপথে যোগাযোগ চালুর উপর গুরুত্ব আরোপ করা হয়। শীঘ্রই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের প্রত্যাশার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুদেশের মধ্যে পরবর্তী বৈঠক 2026 সালে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। বিশ্বের পুরনো শত্রু মিত্রে পরিণত করার অনেক উদাহরণ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। শুক্রবার ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে তিনি এ বিষয়ে ব্যাখ্যা দেন। আবুল কালাম আজাদ লিখেছেন, প্রাক্তন শত্রুদের মিত্রে পরিণত হওয়ার বহু দৃষ্টান্ত আছে। ফ্রান্স ও ইংল্যান্ড শত শত বছর ধরে অসংখ্য যুদ্ধ করলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা একসঙ্গে হাতে হাত মিলিয়ে লড়েছে। তিনি বলেন, দেশের পররাষ্ট্রনীতি নিয়ে অতীতে যাই হয়ে থাকুক না কেন, এখন থেকে আমাদের পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশ কেন্দ্রিক, যা আমাদের নিজেদের স্বার্থেই পরিচালিত হবে। আবুল কালাম আজাদ আরও বলেন, অন্তর্বর্তী সরকারের 24 ঘন্টারও কম সময় লেগেছে পাকিস্তানের সফররত পররাষ্ট্র সচিব আমনা বালুচকে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো স্মরণ করিয়ে দিতে এবং একই সঙ্গে পারস্পরিক সুবিধার জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হতে। দেখছেন সংবাদ সকাল। কুষ্টিয়া গৃহায়ণ কর্তৃপক্ষের অনিয়ম অবহেলায় 9 বছরেও প্লট বুঝে পাননি 173 জন। দিনের পর দিন ঘুরেও মিলছে না সুরাহা। যেন অনিয়ম আর দুর্নীতির আখড়াখানায় পরিণত হয়েছে কুষ্টিয়ার জাতীয় গৃহায়ণ অফিস। প্লটের আশায় শেষ সম্বলটুকু বিক্রি ও ধার দেনা করে টাকা দিয়ে মালিকেরা পড়েছেন চরম বেকায়দায়। দুষছেন গৃহায়ণ অফিসের কর্মকর্তাদের অবহেলা ও অনিয়মকে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। কুষ্টিয়ার কোটপাড়া এলাকার ব্যাংক কর্মকর্তা জাকারিয়া জাহিদ 2015 সালে ব্যাংক থেকে লোন নিয়ে 13 লক্ষ টাকার বিনিময়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কাছ থেকে হাউজিং এলাকায় 3 কাঠার একটি প্লট বরাদ্দ নেন তিনি। তবে 9 বছর পার হয়ে গেলেও তার প্লটটি এখনো তাকে বুঝিয়ে দেননি গৃহায়ণ কর্তৃপক্ষ। নিজের প্লট বুঝে পেতে কুষ্টিয়ার গৃহায়ণ অফিসে ঘুরছেন দিনের পর দিন। আমরা 2015 সালে সার্কুলার হওয়ার পর থেকে আমরা 2025 সালে 10 বছর আমরা প্লট বরাদ্দ পাওয়ার পরেও আমরা দখল হস্তান্তর পাচ্ছি না, আমাদেরকে রেজিস্ট্রেশন দিচ্ছে না। আমরা লোন করে আমরা অনেক কষ্ট করে টাকা জমা দিয়েছি, আর দাঁড়ে দাঁড়ে ঘুরছি, কিন্তু আমাদের প্লট বরাদ্দের জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না। শুধু ব্যাংক কর্মকর্তা জাকারিয়াই নয়, তার মতো 173 জন প্লট বরাদ্দপ্রাপ্তদেরও একই অবস্থা। প্লটের আশায় শেষ সম্বলটুকু বিক্রি ও ধার দেনা করে টাকা দিয়ে পড়েছেন চরম বেকায়দায়। দিনের পর দিন ঘুরেও গৃহায়ণ কর্তৃপক্ষের কাছ থেকে বুঝে পাচ্ছেন না তাদের প্লট। বিভিন্ন রকম অজুহাত দেখাচ্ছে, এখন না তখন, তখন না তখন। এর জন্য আমরা ঢাকাতে গেছি, কয়েকবার চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করেছি। হাইকোর্টের রায় দিয়েছে আমাদের বুঝাই দেওয়ার জন্য, সেটাও আমাদের বুঝাই দেয় এটা। রায়ের কপি আমরা নিয়ে এসেছি, আজকে 7 মাস হতে চললো। তারা রায়ের কপি পাওয়ার পরে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কজ দিয়ে ঘোরায় নিয়ে বেড়াচ্ছে। তবে অনিয়ম ও হয়রানির বিষয়টি অস্বীকার করে গৃহায়ণের এই কর্মকর্তা বলছেন, মালিকদের প্লট বুঝিয়ে দিতে কাজ করছেন তারা। উচ্ছেদ করছি, উচ্ছেদ করে আমাদের ডিজিটাল সার্ভে হয়েছে, ডিজিটাল সার্ভে পর আমাদের নকশা অনুমোদন করতে হবে, নকশার জন্য আমরা পাঠিয়ে দিছি। আর এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা প্রশাসক। আমরা বিভিন্নভাবে অভিযোগগুলো নিয়ে আমলে নিতে পারি, যেমন যদি কোনো পত্রিকায় নিউজ আসে অথবা যদি কেউ কমপ্লেইন করে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলি তদন্ত করে দেখে যদি সত্যতা পাই তাহলে সংশ্লিষ্ট দপ্তরে আমরা লিখে দিই আর কি ব্যবস্থা নেওয়ার জন্য। সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে হয়রানি ও অনিয়ম বন্ধে দ্রুতই নেওয়া হবে পদক্ষেপ, মুক্তি মিলবে সেবাগ্রহীদের, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি,
কুষ্টিয়া। লক্ষ্মীপুরে পৌর টোলের নামে চলছে চাঁদাবাজি। নিয়মের তোয়াক্কা না করে পৌর শহরে আশপাশের সকল সড়কে দূর দূরান্তের আসা যাওয়ার গাড়ি থামিয়ে টোল আদায় করছে আব্দুল মান্নান নামের এক ব্যক্তি। এতে ভোগান্তি পোহাচ্ছেন যান চালকরা। সাইফুল ইসলাম স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। লক্ষ্মীপুর পৌরসভা থেকে পৌর এলাকায় লোড আনলোড করার জন্য ৩০ লাখ টাকায় ইজারা পান আব্দুল মতিন নামের এক ব্যক্তি। একটা গাড়ি যদি একবার লোড আনলোড করার পরে সে যদি আবার বাইর হয়ে যায় লক্ষ্মীপুরে, আবার সে যদি ঢুকে লোড আনলোড জন্য তাকে আবারও দিতে হবে। তো এই বিষয়টা আমি লক্ষ্মীপুর পৌর প্রশাসক আমাকে এই বিষয়টা ক্লিয়ার করে, আমি ওই আমি টোলটা আদায় করি। সে অনুযায়ী পৌরসভা থেকে কাগজপত্র বুঝিয়ে দেয়া হয় তাকে, তবে নিয়ম না মেনে এই ইজারার অপব্যবহার শুরু করেন সে ব্যক্তি। শহর এলাকার আশেপাশে মহিলা কলেজের সামনে ও দক্ষিণ তেমোহনী এলাকা সহ বিভিন্ন হাইওয়ে রাস্তায় টোল আদায়ের জন্য লোক বসিয়ে দেন। তারা রাস্তায় চলাচল করা সব গাড়ি থামিয়ে ৩০, ৭০ ও ১৫০ টাকা হারে টোল আদায় করছে। অথচ শুধু পৌর এলাকায় লোড আনলোড করা গাড়ির ক্ষেত্রে টোল আদায়ের অনুমতি রয়েছে। আমাদের এই গাড়িগুলা 98% গাড়িগুলা আমাদের চমুনি, ফেনী, মাইজদি সহ ওই অঞ্চলে আমাদের গাড়িগুলো চলে যায়, কিন্তু এরা আমাদের গাড়িগুলোকে জোরপূর্বকভাবে প্রতি টিভি 70 টাকা করে আদায় করতেছে। শুধুমাত্র পৌর এলাকার ভিতরে কোনো গাড়ি যদি লোড বা আনলোড করে সেক্ষেত্রে তারা নির্ধারিত হারে টোল কালেকশন করতে পারবে। এর বাইরে যদি তারা কোনো কার্যক্রম করে থাকে সেটা বেআইনি হবে এবং আইনসঙ্গত হবে না। এই চাঁদাবাজি বন্ধ চায় যান চালকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শহরশ্রী গ্রামের দুর্লভ নাগালিঙ্গম বৃক্ষে ফুটেছে শত শত ফুল। ফুল ভর্তি গাছ দেখলে মনে হবে কেউ বুঝি গাছের কাণ্ড ছিদ্র করে ফুলগুলোকে গেঁথে দিয়েছেন। নান্দনিক সৌন্দর্যের পাশাপাশি ফুলের মিষ্টি গন্ধে রয়েছে মাদকতা, যা উপভোগ করতে ভিড় করেছেন স্থানীয়রা। গাছটির অর্থনৈতিক গুরুত্ব ব্যাপক। সালেহ এলাহি কুটির রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। নাগলিঙ্গম আগে থেকে পরিচিত না হলে নামটা শুনেই আপনার মনে হতে পারে সাপের কথা, কিন্তু না, এটি একটি ফুল। গাছের পুরো কাণ্ড জুড়ে থোকায় থোকায় ফুটে থাকে দৃষ্টিনন্দন ফুল। গ্রীষ্মকালে ফুল ভর্তি গাছ দেখলে মনে হবে কেউ বুঝি গাছের কাণ্ড ছিদ্র করে ফুলগুলোকে গেঁথে দিয়েছেন। ফুলগুলো কমলা এবং গাঢ় গোলাপি রঙের। এর পাপড়ি গোলাকার ও বাঁকানো, যেন ফনা তোলা সাপ। রাতের বেলায় এই গাছের ফুল থেকে তীব্র সুগন্ধ বের হয়। দুর্লভ এই বৃক্ষের সংখ্যা দেশে ১০০টিরও কম। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শহরশ্রী গ্রামে রয়েছে একটি নাগলিঙ্গম গাছ। গাছটিতে ফুটেছে শত শত ফুল। নাগলিঙ্গম গাছ এইটা প্রথমে জানা ছিল না। আমার ভাই প্রায় ৬০ বছর আগে একটা চারা ঢাকার কোনো এক নার্সারি থেকে এনে লাগান। কাটাকাটি করে জানলাম যে এটা নাগলিঙ্গম। এটা আমাদের দেশে একটা খুবই দুষ্প্রাপ্য একটা গাছ। নান্দনিক সৌন্দর্যের পাশাপাশি ফুলের মিষ্টি গন্ধে রয়েছে মাদকতা, যা উপভোগ করতে ভিড় করছেন স্থানীয়রা। যে গাছটা আছে এটা থেকে ডেম দিয়াতে ফুল ফুটে, ফুলের গেরান পাইয়া বহুত মানুষ হয়, বহুত লোক হয়, আইয়া চাই ফুল নিত, আমরা পারতে দিই না। আমার বয়স ৫০ থেকে ৬০ হইব, কিন্তু এরকম গাছ আমি কোনো সময় দেখিনি। গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ফুল ফুটে, এত সুন্দর ফুল, এত সুন্দর গ্রান। এই গাছের ফুল, পাতা, বাকলের নির্যাস অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়। আমেরিকায় এই গাছ কাঠের আসবাব তৈরিতে ব্যবহৃত হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক দেখছেন সংবাদ সকাল। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় একই পরিবারের ১০ জন সহ আরও ১৫ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫২,০০০-এ। গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলছে, উপত্যকায় শিশুরা দিনে এক বেলাও খাবার ঠিকমতো পাচ্ছে না। আরবিদ আফসারের রিপোর্ট। একের পর এক বিমান হামলা ও ইসরায়েলি বাহিনীর অভিযানে বিধ্বস্ত গাজা উপত্যকা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়া ধ্বংসস্তূপের মাঝেই বাস করছে হাজারো পরিবার। ১৮ মাস ধরে চলা যুদ্ধে উপত্যকার মানবিক সহায়তা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ার মুখোমুখি বলে জানিয়েছেন সহায়তা দানকারী সংস্থাগুলো। এমন পরিস্থিতিতে এক চাঞ্চল্যকর প্রতিবেদন সামনে এনেছে গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনটি বলছে,
শিশুরা দিনে এক বেলাও খাবার ঠিকমতো পাচ্ছে না। যুদ্ধের মাঝে আমার মেয়ে জন্ম নিয়েছে। চারদিকে খাবার না থাকার কারণে ওর ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তায় আছি। এখানে শিশুদের উপযুক্ত খাবার দেওয়ার মতো কিছুই নেই। শিশুদের খাবার না দেওয়ার কারণে তারা অপুষ্টিতে ভুগছে। আমরা আমাদের জন্য কিচ্ছু চাচ্ছি না, শুধু আমাদের সন্তানদের জন্য চাচ্ছি। তারা যখন খাবারের জন্য কান্নাকাটি করে তখন আমাদের কিছুই করার থাকে না। প্রতিবেদনটি বলছে উপত্যকা জুড়ে বোমাবর্ষণ ও ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 43টি আন্তর্জাতিক ও ফিলিস্তিনি মানবিক সহায়তাকারী প্রতিষ্ঠান তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। আবার খাবার হিসেবে সবাইকে খেতে হচ্ছে ক্যান্ড ফুড, যা শরীরে যথেষ্ট পরিমাণে পুষ্টি সরবরাহ করে না। এতে উল্লেখযোগ্য হারে বাড়ছে শিশু মৃত্যু হার, যা নিয়ে উদ্বেগ জানান জাতিসংঘের অফিস ফর কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্সের মুখপাত্র ওলগা চেরেফকো। 7 সপ্তাহ ধরে ক্রসিংগুলো বন্ধ থাকার জন্য গাজায় কোনো রকম খাদ্য সহায়তা ঢুকতে পারছে না। এতে শিশুদের মধ্যে অধিক হারে অপুষ্টিজনিত রোগ বাড়ছে। এমন ভয়াবহ অবস্থা থেকে বের হতে ক্রসিংগুলো অবশ্যই খুলে দিতে হবে, যাতে ত্রাণ ট্রাকগুলো ঢুকতে পারে। এদিকে বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় উপত্যকায় একই পরিবারের 10 জন সহ আরো অনেকেই নিহত হয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল। এর পাশাপাশি আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই ভারতের। দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মাঝে এমন দাবি করেছে ভারতের একাধিক সরকারি সূত্র। বৃহস্পতিবার ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। এতে বলা হয়, ঢাকা বাণিজ্য বিষয়ক যে সিদ্ধান্ত নিয়েছে সেটির বদলে কোনো পাল্টা ব্যবস্থা নেবে না দিল্লি। রায়হান কবির শুভ্রর রিপোর্ট। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ভাটা পড়েছে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে। এই আবহে বাণিজ্য ইস্যু নিয়ে ঢাকা দিল্লির সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যে ইতিবাচক সংকেত না দিলেও বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো ইচ্ছা ভারতের নেই বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। বাংলাদেশ ভারতের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশে পণ্য রপ্তানি করার যে সুবিধা ভোগ করে আসছিল, সম্প্রতি ভারত সরকার তা বাতিল করে দেওয়ার পর বাংলাদেশ তার স্থল বন্দরগুলো ব্যবহার করে সুতা আমদানি বন্ধ করে দিয়েছে বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। তবে প্রতিবেদনটিতে ভারতের পক্ষে সাফাই গেয়ে বলা হয়, নিজেদের স্থল ও বিমানবন্দরগুলোতে পণ্য জট এড়াতেই 2020 সালের বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে নিয়েছে তারা। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ঢাকায় ভারত বিরোধী বক্তব্য ও তৎপরতার কারণে বাণিজ্যিক শত্রুতার যে পরিস্থিতি তৈরি হয়েছে তা যেন আরো খারাপ না হয়, সে লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে কথার লড়াই এড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবেদনে আরো বলা হয়, ভারতের সঙ্গে বাণিজ্য বিধিনিষেধ আরোপের পাশাপাশি পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য শুরু করেছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশের রপ্তানি বাড়াতে বিশেষ উদ্যোগ নেয় পাকিস্তান। এরই মধ্যে সম্পর্ককে নতুন মাত্রা দিতে বাংলাদেশ সফর করেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুচ। আর এসব বিষয়কে উদ্বেগ হিসেবে দেখছে ভারত। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক দেখছেন সংবাদ সকাল।